আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ভগ্নাংশ টপিকের উপর ক্লাস করব। যখন যে টপিকের ক্লাস হবে এটা কিন্তু হঠাৎ করে ডিসিশন নিয়ে ক্লাস হচ্ছে বিষয়টা এরকম না। আপনাদের কিন্তু আগে থেকে গ্রুপের মধ্যে ক্লাসের সিকোয়েন্সটা দেওয়া আছে। অনেকে রুটিন জানতে চান। রুটিন কি? রুটিন হচ্ছে আপনাদের সপ্তাহে 4 দিন ক্লাস হবে, শনি সোম বুধবার এবং শুক্রবার। আর টপিকের সিকোয়েন্স কি? টপিকের সিকোয়েন্সটা তো সুন্দর করে একটা রুটিন দেওয়া হয়েছে অলরেডি, গ্রুপে ছবিতে দেওয়া আছে। এবং ক্লাসের সংখ্যা এক্স্যাক্টলি কোন দিন কি এটা বলা যাচ্ছে না, কারণ আগে থেকে তো জানা যাচ্ছে না যে একটা টপিক 2টা ক্লাসে শেষ করবো না 3টা ক্লাস। ঠিক আছে, বিভিন্ন টেকনিক্যাল সুবিধা অসুবিধা থাকে। তো এই জন্য আমরা সিকুয়েন্সিয়ালে আগাচ্ছি। আমাদের আজকে ভগ্নাংশ টপিকের ক্লাস হবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, সেটা হচ্ছে যে ভগ্নাংশের বেসিকটা আগে দেখি। ভগ্নাংশ জিনিসটা আসলে কি? একটা জিনিস, এই বৃত্ত, এটা পুরোটা বোঝালে এটা হচ্ছে এক অংশ বোঝায়। এইটাকে আমরা যদি হাফ করি তাহলে এই পাশে হাফ, এই পাশে হাফ। এখন আসি, এই হাফ আর হাফ যোগ করলে কিভাবে এক হয় এটা আমরা দেখব। দেখেন 2 আর 2 নিচে যেহেতু হর সমান, তাহলে 2 উপরে এই 2 দিয়ে 2কে ভাগ করলে 1 আর 1 গুণ করলে 1 হয়। মানে হর যখন সমান হয় তখন লব যা থাকে তাই যোগ করতে হয়। তার মানে 2 এর 2, 2 এর 2 মানে ফ্র্যাকশন আকারে কাটাকাটি করে আবার 1। এখানে কিন্তু বোঝার আছে যে ফ্র্যাকশন যোগ করার পরে যে শেষে 1 হলো, তাহলে বলেন তো 1 বড় নাকি হাফ বড়? অবশ্যই 1 বড়, হাফ ছোট। 2টা হাফ মিলে তো 1। এখন আসি, এই ফ্র্যাকশনটাকে আমরা যদি আবার অর্ধেক করি এই বৃত্তটাকে, তাহলে এই যে অংশটা দাঁড়াইলো এটা কিন্তু হয়ে গেল 4-এর 1। তাহলে এটা যদি 4-এর 1 হয় তাহলে এই অংশ, এই অংশ, এই অংশ, এই 3টা মিলে কত? খেয়াল করেন, এই বৃত্তটাকে আমরা 4টা পার্ট বানাইলাম। ঠিক আছে, তো এই 4টা পার্টের মধ্যে এখন আমরা দেখতেছি, মনে করেন এই অংশটা সাদা। ঠিক আছে, সিরিয়ালি খেয়াল করেন। তাহলে এই সাদা অংশটার ভ্যালু কত হবে? 4/1 আর এই দুটো অংশের ভ্যালু কত হবে? এই বাকি অংশটার ভ্যালু, বাকি অংশগুলার ভ্যালু হবে, দেখেন 1টা 2টা 3টা, এই যে 3 ভাগ। আর এটা টোটাল কত? টোটাল হচ্ছে 4। তাহলে এই যে নিচে 4 উপরে 3, তাহলে ফ্র্যাকশন সাজানোর সময় নিচে যায় কোনটা? নিচে যায় হচ্ছে মোটটা। আর উপরে যায় কোনটা? উপরে যায় হচ্ছে মোটের মধ্যে কতটুকু আমরা নিলাম সেই অংশটা। তাহলে আমরা যদি এই ঘড়ি মানে কলমটা দেখতেছি, এই কলমটাকে যদি আমি 10 ভাগ করি এবং মনে করেন এটা একটা হেড আছে, হেডটা হচ্ছে এটার 1 ভাগ, তাহলে হেডটা হচ্ছে কত ভাগের 1 ভাগ? টোটাল কলম এবং হেড দুইটা মিলে 10 ভাগ। তাহলে কলমের হেডটা হচ্ছে 1 ভাগ, এইটা হচ্ছে 10-এর 1। তাহলে শুধু কলমটা কত ভাগ? হেডটা বাদ দিলে ওইটা হবে 9 ভাগ। এই 9টা কোথায় পাইলাম জানেন? টোটাল যে 10 আছে, 10 থেকে 1 বাদ দিলে হচ্ছে 9। এখন এইটাকে আমরা ফ্র্যাকশন আকারে বলতে চাইলে সবসময় আমাদেরকে নিচে মোটটা লাগাই দিতে হবে। ঠিক আছে, নিচে মোটটা কেন? কারণ এটা যদি 10-এর 1 হয়, এটা হবে 10-এর 9। ঠিক আছে, তো এই আইডিয়াটা পরবর্তীতে আপনাদেরকে অনেক জায়গায় অনেক ভাবে কাজে লাগবে। ঠিক আছে, আমরা আরো কিছু কথা শুনবো আর আপনারা একটু সবসময় রেসপন্স করবেন। ঠিক আছে, শিশির রায় বলছে, স্যার আপনি আমার অনুপ্রেরণা। একটা সময় অঙ্ক ছিল আমার সব থেকে বিরক্তিকর বিষয়, কিন্তু আপনাকে দেখার পর, আপনার ক্লাস করার পর এখন অঙ্ক ছাড়া আর কিছুই ভালো লাগে না। বোর্ড কথা বলার লিখা স্কিপ করা যায় কিভাবে? শ্যামলী হাসি এই জানাচ্ছে যে আপনারা যে কেউ যদি লেখাতে সমস্যা হয়, এটা হচ্ছে অটো লেখা আসে যেটা ক্যাপশন বলে, তখন এটাকে সাবটাইটেল, এটা আপনার এই উপরে ইয়াটাতে ক্লিক করতে হবে আমাদের ভিডিওটাতে। তখন নিচে একটা সেটিংস এর অপশন আসবে, সেটিংসে যে উপরে ক্লোজ ক্যাপশন আছে, এইটাতে যার অন আছে তার সাবটাইটেল আসবে লেখা, আর যার অন নাই তার সাবটাইটেল আসবে না, ওটাকে অফ করে দিতে হবে। যারা কম বুঝেন তারা এটা একটু দেখে নিতে পারেন। ঠিক আছে, আচ্ছা, ওকে, আশা করি সবাই ক্লিয়ার নাকি? তাহলে আমরা মোটামুটি এইটা নিয়ে এখন অনেকগুলো প্র্যাকটিক্যাল কথা দেখবো। এবং এই ভগ্নাংশ জিনিসটা আমাদের কিন্তু শুধু মানে অনেকে ভগ্নাংশ টপিকটা শুধু ভগ্নাংশের সাথে চিন্তা করে যে ভগ্নাংশ টপিক যখন করবো তখন না। এই ভগ্নাংশ জিনিসটা কিন্তু একটু ঝামেলাযুক্ত জিনিস। তো এই ঝামেলাযুক্ত জিনিসটা যে কোনো অধ্যায়ে যখন লাগাই দিবে তখন ওইটা কিন্তু নর্মাল অঙ্কের থেকে একটু জটিল হয়ে যাবে। গত ক্লাসের 14 নম্বর অঙ্কটা একটা ফ্র্যাকশন ছিল, বুঝছেন?
ফ্র্যাকশনটা এইরকম ছিল, ঠিক আছে, যে 3 সমস্ত মানে 3 সমস্ত 3 1 এত শতক জমি চাষ করতে যতজন লোক লাগলে 7 সমস্ত 3 2 শতক জমি চাষ করতে কতজন লোক লাগবে, এরকম একটা কিছু। মানে এটা ফ্র্যাকশনটা এমন ভাবে আছে যে এটা থেকে এটা ডাবল, এটা যদি 7 দিন লাগে এটা লাগবে 14 দিন। আচ্ছা, ফ্র্যাকশনটা আমার লিখতে একটু মিস্টেক হয়েছে হয়তো, এটা আছে 3.5 তো এটা 3.75 বা এরকম কিছু একটা, একটু অন্য ফ্র্যাকশন ছিল। তো ফ্র্যাকশনটা আসলে হ্যান্ডেলিং করতে পারলে অঙ্কটা খুব সহজে করা যায়, কিন্তু ফ্র্যাকশন দেখে তো মাথা কাজ করতেছে না। নর্মালি এখানে যদি বলতাম যে 3 শতক জমি চাষ করতে 7 দিন লাগলে 6 শতক জমি চাষ করতে কতদিন লাগে, তাহলে 3 শতকে 7 দিন লাগলে 6 শতকে লাগবে 14 দিন। কিন্তু এইখানে যদি আমি ভাষা লাগাই দিই 3 সমস্ত 4 1 শতক জমি করতে 7 দিন লাগলে 6 সমস্ত 2 1 শতক জমি করতে কতদিন লাগবে, তখন কিন্তু কেউ ডাইরেক্ট 14 দিতে পারবেন না, কারণ ফ্র্যাকশন দেখে ভয় খেয়ে যাবেন। তখন আপনারা কি করবেন, 3 আর 4 12 আর 13 উপরে 13 নিচে 4 6 2 12 আর উপরে 13 13 বাই নিচে 2, এইভাবে অনেকগুলো লেখালেখি করার পরে অনেকের ভুল হবে, অনেকের সময় বেশি লাগবে, অনেকের অ্যান্সার বাইর হবে, হ্যাঁ, কিন্তু সময় লেগে যাবে বেশি, এইরকম একটা ঝামেলা। তো একটা তো খেয়াল করবেন যে আমাদের যে বিভিন্ন পাটিগণিতের অঙ্ক বা বীজগণিত বা জ্যামিতিতে ফ্র্যাকশন গুলো আসে, এগুলো খুব বেসিক লেভেলের ফ্র্যাকশন, মানে ইজি ফ্র্যাকশন, খুব জটিল একেবারে দেয় বিষয়টা এরকম না যে 127 বাই 520 এই টাইপের ফ্র্যাকশন দেয় না। 2/3, 1/6, 16, 1/16, 3/2 এইরকম ফ্র্যাকশন গুলা। তো এইগুলা সম্বন্ধে আমরা আজকে এত সুন্দর করে শিখবো যে আমরা অনেকগুলো দেখে দেখে মুখে মুখে বলতে পারবো, ঠিক আছে। কিন্তু এই জন্য ধৈর্য সহকারে ক্লাসটা শেষ পর্যন্ত করতে হবে, ঠিক আছে। এবং আপনারা তো ভালোই জানেন যে আমি যে কোনো কিছু রোবটের মতো মুখস্থ করতে বলি না, এবং এমন ভাবে অঙ্ক করাই না যে একটা অঙ্ক করে শুধু একটা জিনিস শিখবেন এরকম না। আমরা সবসময় খেয়াল করে দেখবেন আমি ওই কথাগুলাই বলি যে এইগুলা অনেকগুলো অঙ্কে অ্যাপ্লাই করা যায়, এরকম না যে একটা টেকনিকের জন্য একটা অঙ্ক করলাম একটা টেকনিক না, ঠিক আছে। তো আসি আমরা এখন ভগ্নাংশের সব থেকে যেটা ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসে বেশি, সেটা হচ্ছে ভগ্নাংশের ছোট বড়, এই জিনিসটা পরীক্ষায় বেশি বেশি আসে। তারপর ভগ্নাংশ রিলেটেড যে বিভিন্ন প্রশ্নগুলো আসে, এই প্রশ্নগুলা কখনো দেখা যায় যে অনেক ইজি প্রশ্ন আসে, কখনো মিডিয়াম রেঞ্জের প্রশ্ন আসে। অনেক কঠিন প্রশ্ন নর্মালি প্রাইমারি বা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসতে দেখা যায় না, কারণ এটা নির্ভর করে অনেক সময় পরীক্ষা কারা নিতেছে। ধরেন 11 থেকে 20 গ্রেডের পরীক্ষাগুলো যদি আইবিএ নেয়, 16 গ্রেডের পরীক্ষায় অনেক প্রশ্ন কঠিন দেয়, ঠিক আছে। তো এইটা আসলে প্রশ্নকর্তার উপর নির্ভর করে। অনেক সময় হর ছোট লব বড় হয়, হ্যাঁ, এটা নিয়ে আলোচনা করবো, এখন আলোচনা করবো। আপনাদের কি এমন কেউ আছেন যে ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগের সমস্যা হয়? একটু হাত তুলবেন তো দেখি, সরম পাওয়ার কিছু নাই, মানে আমি আসলে ওগুলো করাবো কিনা এটা ভাবতেছি, যে ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগের সমস্যা আছে নাকি? হ্যাঁ, ভগ্নাংশের হর ছোট লব বড় হয়, হ্যাঁ, এটা কখন হয় সেটা আমরা ভগ্নাংশের প্রকারভেদ গুলো দেখলেই বুঝতে পারবো, ঠিক আছে। আচ্ছা, ফ্র্যাকশনের যোগ বিয়োগ গুণ ভাগ সবগুলো একটু একটু করে আলোচনা করি। হ্যাঁ, দেখেন, একটা করে দিব শুধু। সেটা হচ্ছে যে ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশ হচ্ছে 3 প্রকার। সেটা কি? এক হচ্ছে প্রকৃত। প্রকৃত কি? এই যে হাফ, ঠিক আছে, 3/20 এই টাইপের, যেগুলোর হর গুলা বড় লব ছোট। আর 2 নাম্বারটা হচ্ছে অপ্রকৃত। অপ্রকৃত কি? এই যে উপরে 2 নিচে 1, এটা কিন্তু একটা ফ্র্যাকশন, সরি বড় সংখ্যা দিয়ে দেই, 20/3 অথবা ধরা আছে 5/2, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর 3 নম্বর হচ্ছে মিশ্র। মিশ্র ভগ্নাংশটা কি? যে এই 3/20 লিখলাম, বা এই যে 5/2 লিখলাম, 5/2 মানে কি? আড়াই। অর্থাৎ একটা পূর্ণ সংখ্যার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ যখন থাকবে তখন এটা হয়ে যাবে মিশ্র ভগ্নাংশ, ঠিক আছে। তাহলে আমি যদি বলি 7 সমস্ত 3 1, তাহলে এই 3 7 21 আর 22 ডিভাইডেড 3, 3 7 21 আর 22 ডিভাইডেড 3, এই সিস্টেমটা সবাই জানেন। তাহলে মিশ্রকে অপ্রকৃত বানানো যায়, অপ্রকৃতকে মিশ্র বানানো যায়, ঠিক আছে। এই যে একজন যে বললেন যে উপরের লব বড় হয় অনেক সময়, হ্যাঁ এরকমও হয়। এখন আসি যোগ বিয়োগ গুণ ভাগের বিষয়টা। এখানে আর যোগ বিয়োগ কি হবে? আচ্ছা, টেকনিকটা শেখায়। সেটা হচ্ছে যে ধরেন নিচে যদি হর, হ্যাঁ, সমান থাকে, বুঝছেন, তখন উপরের 2টা সরাসরি যোগ করা যায়। ধরেন এটা 3-2,
অনেকে আছে এটাও নর্মাল স্টাইলে করে, যে লসাগু নেয় তারপরে ভাগ করে, লাগবে না, ডাইরেক্ট করা যায়। এখন ধরেন আছে 3/2 যোগ 3/1, তার মানে কি 3/3 মানে হচ্ছে 1 অংশ। ধরেন 2/1 প্লাস 4/1, এই ক্ষেত্রে ছোট ছোট কিছু ভগ্নাংশ গুলা প্র্যাকটিস করা যায়। 4 আর 2 এর লসাগু হচ্ছে 4, 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণা 4, 2 অক্ষে 2, 4 দিয়ে ভাগ করলে 4 অক্ষে 4, আর 4 অক্ষে 4, মানে এই 4 আর 4 সেম হওয়ার কারণে 1 অক্ষে 1 হচ্ছে গুণফল। তাহলে নিচে হচ্ছে 4, উপরে হচ্ছে 3। এইভাবে করলাম না? কিন্তু যারা একটু স্মার্টলি করতে চান এইভাবে করার দরকার নেই। স্মার্টনেসটা দেখেন, সবসময় চেষ্টা করবেন, এই যে এখানে যেমন হর সেম হলে হিসাবটা মুখে মুখে করা যায়, 2/1 মানে যা, এইটাকে ইচ্ছা মতো বাড়ানো যায় 4/2 মানে তা। এইখানে 4/1 আছে, এখানে যখন আমি 4/2 আনলাম, তাহলে 4/2 আর 4/1 মিলে কিন্তু ডাইরেক্ট 3.5, এটা মুখে মুখে করা যায়। তাহলে এরকম আরো কয়েকটা টেকনিক একটু দেখাই দিই, সুবিধা হবে। ধরেন আছে 2/1 সাথে আমি বললাম 8/3 যোগ করতে, আপনি কিন্তু মুখে মুখে এটা করতে পারবেন না, বাট মুখে মুখে করার জন্য একটা লজিক আছে। সেটা হচ্ছে এই হাফ মানে কি, এই 8 যদি বানাই 2 কে, তাহলে এই 2 কে 8 বানালে 4 গুণ করতে হচ্ছে, তাহলে উপরেও 4 গুণ করা যায়, তাহলে 4 কে 4, তার মানে হাফ মানে যা, 8/4 মানে তা। আমরা 8/4 কেন আসলাম? এই হর 8 আর এই হর 8 মেলানোর জন্য। এতে কি লাভ হইলো, এই 8 আর এই 4 আর 3 মিলে 7, এবং এই পুরা কাজটা মুখে মুখে করা যায়। বুঝতেছেন? হর সমান করলে তখন মুখে মুখে হিসাব করা যাবে। এবং একটা জিনিস মনে রাখবেন, লব এবং হরের সাথে সমান সংখ্যা গুণ এবং ভাগ করা যায়, ঠিক আছে? যোগ বিয়োগ কিন্তু করা যায় না। দেখেন এই যে যোগের বিষয়টা, দেখেন আমি কিন্তু খুব সুন্দর একটা টেকনিকের কথা বললাম। আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের ফ্র্যাকশনের রিলেশন গুলো বুঝতে হবে। এই যে গত ক্লাসে যে ঐকিক নিয়মের প্রশ্নটা দিছি, ওইখানে রিলেশনটা অনেকে বুঝেন নাই, তো রিলেশনটা একটু বোঝাই দিই। সেটা হচ্ছে যে এই যে এইটা খেয়াল করেন, একটা চতুর্ভুজ, এইটা হচ্ছে হাফ, আর এই নিচেরটা হাফ, এটা আরো হাফ করি, তাহলে এটা হয়ে যাচ্ছে 4/1 তাহলে এখন যদি বলি 2/1 আর 4/1 মধ্যে রিলেশন কি, আপনাকে বুঝতে হবে যে এইটা হচ্ছে 1-এর অর্ধেক, আর এটা হচ্ছে অর্ধেকের অর্ধেক। তাহলে এই 4/1 অর্ধেক কি, 8/1, 8/1 অর্ধেক কি, 16/1। এই রিলেশনটা বুঝলে কি সুবিধা, আমরা পরবর্তীতে অঙ্ক যখন করব তখন দেখাই দিব। কিরকম? ধরেন একটু আগে একটা অঙ্ক বানিয়ে দিয়েছিলাম না শুরুর দিকে, সেটা কি, সেটা হচ্ছে যে ধরেন 3.5 শতক বা 3 সমস্ত 4/1 শতক, ঠিক আছে? 3 সমস্ত 4/1 শতক জমির দাম মনে করেন 1.5 লক্ষ টাকা। এখন আপনার 6.5 শতক জমির দাম কত? এটা বানাই দিলাম, এরকম অনেকগুলো সিচুয়েশন আপনারা পড়বেন, পরবর্তীতে আমি বানাই দিব, বা এখন আজকে ক্লাসেই হয়ে যাবে। তো এই যে 3 সমস্ত 4/1 আর 6 সমস্ত 2/1, আপনাদের মধ্যে অনেকেই আছেন যে এই 4/1 থেকে 2/1 ছোট মনে করতেছেন, কিন্তু আসলে জিনিসটা উল্টা। দেখেন এই যে এখানে দেখেন, একটা কে পুরাটাকে অর্ধেক করলে এটা হচ্ছে অর্ধেক, আর এটা কিন্তু আবার অর্ধেককে আবার অর্ধেক করলে এটা 4/1, তাহলে অর্ধেকের অর্ধেক হচ্ছে 4/1। তাহলে এইখানে হচ্ছে যে 3 সমস্ত 4/1 থেকে 6 সমস্ত 2/1 হচ্ছে ডাবল, তাহলে এইটার দাম যাই হোক এর দাম ডাবল হবে, তার মানে 1.5 লক্ষ টাকার জমিটা হয়ে যাবে 3 লক্ষ টাকা। তো আমাদের অঙ্ক করার মূল উদ্দেশ্য না, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে অনেক অঙ্কে ফ্র্যাকশনটাকে আমরা সহজে হ্যান্ডেল করতে পারলে পুরো অঙ্কটা অনেক ইজিলি করা সম্ভব, এবং ইভেন অনেক অঙ্ক মুখোমুখিও করা সম্ভব, ঠিক আছে? এরকম সিচুয়েশন আরো তৈরি হবে, আমি এই মুহূর্তে বানাইতে পারতেছি না, মানে অঙ্কগুলা, ফ্র্যাকশন গুলা অঙ্ক রেডিমেড পাবো আমরা। তাহলে আমরা অঙ্ক শুরু করি। হ্যাঁ, আজকে আমরা মূলত ফ্র্যাকশনের বৃহত্তম ক্ষুদ্রতম এই টেকনিকটা শিখবো। তো আসি আমরা সাধারণ ভগ্নাংশ। হ্যাঁ, আসি নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটির মান সবচেয়ে বেশি। দশমিক আকারে থাকলে এগুলো আমরা দশমিক অধ্যায় দেখবো আর কি। হ্যাঁ, এখানে দু একটা আসছে, সেটা হচ্ছে 09.5.1, এটা দশমিক অধ্যায় আমরা ক্লিয়ার করব। এখানে যতটুকু আসছে দেখি, যে এখানে সব থেকে বেশি বলছে, তাই না?
দশমিকের পর পরে যেই সংখ্যাটা বড় সেই ভগ্নাংশটাই বড়। এখানে দশমিকের পরে আছে 0, এখানে আছে 5, এখানে আছে 1, এখানে আছে 3, এই যে 5টা আছে বড় না, এই সংখ্যাটা বড়। এখন যদি দশমিকের পরে কয়েকটা সমান থাকতো তাহলে তারপরে সংখ্যাটা দেখতে যাইতাম। ঠিক আছে, এটা হচ্ছে দশমিকের ক্ষেত্রে। দশমিকের ক্লাস যখন আগামী টপিকে নিব তখন আরো ক্লিয়ার করব। ঠিক আছে, আসি আমরা ভগ্নাংশের ছোট বড় শুরু করব। ছোট বড় শুরু করার আগে কিছু প্র্যাকটিক্যাল আইডিয়া মাথায় থাকতে হবে, তাহলে আমাদের জন্য কিছু কিছু প্রশ্ন এত সহজ আসে যেগুলো দেখে অ্যান্সার বলা যায়। বাট আমরা যদি সবসময় রুলসে যাই তো যে কোনো কিছু তো আর গুণ অথবা মানে যেগুলা রুলস জানি ওই রুলস অ্যাপ্লাই করতে যাব। কিন্তু আপনাদের এই প্রাইমারি বা শিক্ষণ নিবন্ধন বা নর্মাল পরীক্ষাগুলোতে অনেক প্রশ্ন আসে যেগুলো আসলে কোনো রুলসে যাওয়ার দরকার নেই, চোখের দেখাতে বলা যায়। ঠিক আছে, যারা দেখবেন যে একটু বেশি মানে চালাক মানুষ তারা দেখবেন যে একটা গরু দেখে বলতে পারে যে এখানে কয় মন গোস্ত হবে, একটা মানে মানুষকে দেখে চিনতে পারে যে এই মানুষটা মনে কি আছে। ঠিক আছে, তো এটা আসলে অভিজ্ঞতার কারণে। তা আপনারাও আসলে ফ্র্যাকশন দেখে বুঝতে পারবেন যদি অভিজ্ঞতাটা অর্জন হয়। আচ্ছা, তো বেসিক লজিক কিছু দেখা দিই, এই অঙ্কটা আমরা করব। তার আগে কিছু কনসেপচুয়াল বিষয় আপনাদের ক্লিয়ার করি, এবং এই জিনিসগুলো এখন যে কথাগুলো বলবো এগুলো আপনাদের জীবন ঘনিষ্ঠ কথা। ধরেন একটা কলাকে আপনি 4 ভাগ করলেন, করে একজনকে দিলেন 1 ভাগ আর একজনকে দিলেন 3 ভাগ। কে বেশি কলা পাবে? যাকে ধরেন আছে এটা মিস্টার এ আর মিস্টার বি, তাহলে অবশ্যই মিস্টার বি বেশি কলা পাবে না, কারণ ও 3 ভাগ পাইলো, 1 ভাগ পাইলো। তাহলে এখান থেকে একটা রুলস আমরা বানাইনি, সেটা কি, যে হর যদি সমান হয় তাহলে যার লব বড় সেটাই বড়। বাট এই রুলস মুখস্থ করা লাগবে না, কারণ এই রুলস মুখস্থ করতে গেলে আপনি পরে আরেকটা রুলস পড়তে যা হজবরল করবেন। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজ, যে আপনি কলাটাকে কাটলেন, কাটে 4 ভাগ করে একজনকে দিলেন 3 ভাগ আর একজনকে দিলেন 1 ভাগ। তাহলে কি হলো, তাহলে এ পেল 3 ভাগ, এ পেল 1 ভাগ। মানে আমরা ফ্র্যাকশন বানাইলে নিচে মোট লিখি, এই জন্য 4টা নিচে দিলাম। তাহলে এখানে দেখেন তো কোথায় আছে, এই যে 5, খ নম্বর দেখেন 5-এর 6 আর 5-এর 3 আছে। এই দুটার মধ্যে কে বড় কে ছোট আগামী গুণ করার দরকার আছে নাকি ডাইরেক্ট বোঝা যাচ্ছে যে এটা বড়? জাস্ট বোঝার সুবিধার্থে বলতেছি, যে লজিকটা শিখতেছি ওইটার অ্যাপ্লিকেশন। তাহলে এটা কিন্তু অটোমেটিক্যালি বাদ। এটা একটা স্টাইল গেল। তাহলে এইভাবে আমরা যে কোনো কিছু হিসাব করতে পারি। দেখেন 8-এর 1 বড় নাকি 8-এর 2 বড়? অবশ্যই 8-এর 2 বড়। 5-এর 2 বড় নাকি 5-এর 3 বড়? অবশ্যই 5-এর 3 বড়। এখন আসি একটু বেসাইজ করে দেই। ঠিক আছে, ধরেন আছে যে 8-এর 2 বড় মানে 8-এর 3 বড় নাকি 4-এর 2 বড়? এখন এইখানে কিন্তু 8 আর 4-এর মধ্যে কোনো মিল নাই, তাই না? 8-এর 3 এবং 4-এর 2, এই ক্ষেত্রে কি করব? 8-এর 3 আর 4-এর 2, এখন ধর আছে 8 আর 4-এর মিল নাই, কিন্তু 4-কে ডাবল করলে তো 8 হয়ে যাচ্ছে। তাহলে এই যেটা 8-এর 3 আর এই 4-এর 2 মানে কিন্তু 8-এর 4, এটাকে ডাবল করে নিলে উপরে নিচে দুইটা ডাবল হয়ে যাবে। তখন এই 8 এই 8 মিলে গেছে। যখন মিলে যাচ্ছে তখন তো আমরা আগের মতো প্র্যাকটিক্যালি চিন্তা করবো যে 8/3 ভাগ থেকে 8/4 ভাগ হচ্ছে বড়। ঠিক আছে, তাহলে এটা এই কাজটা করতে হবে না, মুখে মুখে পারা যাবে। আশা করি এটা সাজায় নেওয়ার বিষয়টা বুঝতে পারছেন। তাহলে এটা একটা স্টাইল গেল। আর একটা হচ্ছে বিপরীত স্টাইল। বিপরীত স্টাইলটা কি, যে যদি উপরে লবটাই সমান থাকে। লব সমান মানে কি, ধরেন 5 টাকা, এখানে 5 টাকা, এই 5 টাকায় করবেন আপনি 10 ভাগ আর এই 5 টাকায় করবেন আপনি 20 ভাগ। বিষয়টাকে এইভাবে চিন্তা করেন, অনেকে ভাগায় ছাগল বা গরু কুরবানি দেয় না, অথবা যে কোনো কিছু ধরেন আছে যে সাপোজ আম কিনলেন বা আলু কিনে নিয়ে আসলেন 5 কেজি 5 কেজি, এই 5 কেজি আলু 10 জন ভাগ করে নিবে আর এই 5 কেজি আলু 20 জন ভাগ করে নিবে। অ্যান্সার বলার দরকার নাই, কমন সেন্স একটু বলেন তো যে কোন লোকগুলা, মানে ধরেন আছে এ বি সি ডি এইভাবে 10 জন আছে, এখানে এ বি সি ডি ই এইভাবে 20 জন আছে। এইখানকার এ আর এইখানকার এ কোন এ, অথবা একটা নাম দিই এক্স ওয়াই জেড, আর এবিসি এইভাবে 10 জন আছে, এইভাবে এক্স। এখন বলেন তো ওরা একজনে এক্স বেশি আলু পাবে নাকি এ বেশি আলু পাবে, মানে এক এক ভাগ করে নিলে। তো প্র্যাকটিক্যালি বোঝা যাচ্ছে যে এই 5 টাকাটাকে কম লোকের মধ্যে ভাগ করে দিলে প্রতি ভাগে আলুর পরিমাণ বেশি হবে, আর অনেক বেশি মানুষ আলু ভাগ করে নিলে তখন তো অল্প একটু করে আলু পাবে, তাই না? তাহলে সেম সেম টাকাকে অনেক বেশি ভাগ করলে প্রতি ভাগের পরিমাণ কম হয়, আর অল্প ভাগ করলে
ভাগের পরিমাণটা বেশি হয়। আমরা আগের কথাগুলোর সাথে খুব অভ্যস্ত, কারণ আমরা দেখে বোঝা যায়, কিন্তু এইটা না উল্টা চিন্তা, এই জন্য খুব সিরিয়াসলি খেয়াল করতে হবে। পরবর্তীতে এই প্র্যাকটিক্যাল কথাগুলো আপনার সব সময় লজিক ঠিক রাখার জন্য কাজে লাগবে। আরো দেখি, ধরেন এই যে 2-এর 1, 5-এর 1, 7-এর 1, কোনটা বড় কোনটা ছোট? এইটা যে কনফিউশন লাগে, অনেকে আড়াআড়ি গুণ করে। এত ছোট জিনিসে আড়াআড়ি গুণ করা যাবে না। এই কথাগুলো বলতেছি শুধু অঙ্ক করার জন্য না, বাস্তব জীবনেও কাজে লাগানোর জন্য। সেটা হচ্ছে যে এখানে 1 টাকাকে মাত্র 2 জনের মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে, তাহলে 50 পয়সা করে এক একজনে পাবে। এখানে 1 টাকাকে 5 জনের মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে, তাহলে 0.2 টাকা করে পাবে। এখানে 1 টাকাকে 7 জনের মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে, তাহলে 0.14 টাকা, 15 টাকা পাবে। তো এখানে 0.20, এখানে 0.50, এখানে 0.15। তার মানে এই 2 জনের মধ্যে ভাগ করে দিলে বেশি টাকা পাবে, 5 জনে ভাগ করে দিলে আরো কম পাবে, 7 জনের মধ্যে ভাগ করে দিলে আরো কম পাবে। তার মানে একই টাকা যত ভাগের পরিমাণ বেশি হবে, তত এক একজনের ভাগে পাওয়া টাকার পরিমাণটা কমে যাবে। এই প্র্যাকটিক্যাল লজিকটা আপনার খুবই কাজে লাগবে, কারণ পরবর্তীতে এরকম অনেক জায়গায় আপনি কনফিউশন তৈরি হবে। তাহলে এই যে গ নাম্বার আর ঘ নাম্বারের মধ্যে আড়াআড়ি গুণ করা যাবে না। অনেকে আছে আড়াআড়ি গুণটা একটা ফাঁকি দেওয়ার টেকনিক, এটা আমরা শিখবো অবশ্যই, পরীক্ষার হলে আড়াআড়ি গুণ করেই করব। কিন্তু অনেকে আছে যে শুধু আড়াআড়ি গুণ ছাড়া আর কিছু পারি না, তাহলে তো আপনার আইডিয়াই ডেভেলপ হলো না, আপনি তো লজিকে ক্লিয়ার হলেন না। এই জন্য লজিক আগে ক্লিয়ার করেন। 3/4, 3/5, কোনটা বড় কোনটা ছোট বলেন? এই গ আর ঘয়ের মধ্যে, এদিকে অ্যান্সার দেওয়া লাগবে না। সেটা হচ্ছে যে 3/4, 3/5, 3 টাকা 3 টাকা, 2 জায়গাতে 3 টাকা। এখানে 3 টাকা 4 জনের মধ্যে ভাগ করতে হবে, এখানে 3 টাকা 5 জনের মধ্যে ভাগ করতে হবে। তাহলে এখানে কম মানুষ ভাগ করলে এই ভাগে এক একজনের ভাগে কি পড়বে? 0.75 পয়সা করে পড়বে। আর এইখানে 3 টাকার দশমিক যদি আমরা বসাই, 0.60 পয়সা করে পড়বে। তাহলে এইটা তো অবশ্যই এরা ভাগটা বেশি পাচ্ছে না, তাহলে এটা অ্যান্সার। আচ্ছা, আর যে লজিকটা করলাম, ক্লিয়ার করলাম, সেই লজিকটা কি? যে যত কম ভাগ হবে তত প্রতি ভাগের টাকার পরিমাণ বেশি হবে। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, সামনে আমরা আরো অনেক অঙ্ক করব, ঠিক আছে? আচ্ছা, নিচের কোন ভগ্নাংশটি 2/3 থেকে ছোট? খেয়াল করেন, এখানে এই 2/3 থেকে ছোট বলছে, তাই না? তো এইটা ছোট না কেন? কারণ এটা প্রকৃত ভগ্নাংশ, যার মান, আরেকটা পয়েন্ট বলা হয় নাই, সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশের মান সবসময় 1-এর থেকে ছোট। কেন? কারণ উপরে যদি ছোট সংখ্যা হয়, কত ভগ্নাংশ দিয়ে 1-এর থেকে কম হবে, তাই না? এটা হচ্ছে প্রকৃত হলে। আর অপ্রকৃত হলে 1-এর থেকে বড়। এটা মাথায় রাখবেন, ঠিক আছে? তাহলে এটা কিন্তু অটোমেটিক্যালি 1-এর থেকে বড়। যদি বলে যে এই ভগ্নাংশটার মধ্যে কোনটা বড়, কোন ধরনের লজিকটা যে গুণ ভাগ বাদ দিয়ে এটা অ্যান্সার। কেন? কারণ এটা 5-এর উপরে 6 আছে, 5 দিয়ে 6কে ভাগ করলে 1 পয়েন্ট সামথিং হবে, আর এইগুলা তো কম হবে, তাই না? আচ্ছা, এখন আসি, এইখানে অ্যান্সারটা তো এইভাবে চাইছে যে 3-এর 2 থেকে ছোট, তাই না? এখন বিভিন্ন টেকনিক জানা থাকলে যে সুবিধাটা হয়, অনেক অ্যাঙ্গেল থেকে ভাবা যায়। এটা 3/2 আমরা যদি পার্সেন্টেজের আকারে চিন্তা করি বা দশমিক আকারে চিন্তা করি, এটা হচ্ছে 0.66। আপনাদের কি মনে আছে 3/1 মানে 33%, 33.33%, মানে পার্সেন্টেজ যারা একটু বুঝেন। আর 3/2 মানে হচ্ছে 63.66%। এখন যেটাকে দশমিক বানান, পার্সেন্টেজ মানে তো নিচে 100 দিয়ে ভাগ, তাহলে 2 ঘর আগে দশমিক হয়ে যাবে, মানে 0.33। এটা মানে হচ্ছে 0.66। এখন এর থেকে ছোট, খেয়াল করেন, আগের সাথে দশমিক মান জানি না, জানার দরকার নেই। 4-এর 3 মানে 0.75 হয়, এই 5-এর 3 মানে 0.6। আর এইটা তো দরকার নেই হিসাব করার, কারণ এটার মান তো 1-এর থেকে বড়, আমাদের ছোট বাড়ি করতে হবে। তাহলে এই যে 0.66 থেকে 0.6 হচ্ছে ছোট, এখানে হচ্ছে ঘ অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, আশা করি ক্লিয়ার। এখন আড়াআড়ি গুণের টেকনিকটা সব থেকে সহজ, কিন্তু ওইখানে খুব বেশি লজিক নাই, বাট মুখস্থের মতো। কিন্তু এখন হচ্ছে যে আপনাকে দ্রুত গুণ করা শিখতে পারতে হবে। এটা অঙ্কে না করে দিয়ে আমরা পরের অঙ্ক দেখি। হ্যাঁ, কোনটি সবচেয়ে ছোট? 3 নাম্বার প্রশ্নটা দেখেন তো, এটা
আড়াআড়ি গুণ করে আমরা শিখবো, বাট আড়াআড়ি থেকে কিছু কিছু অপশন বাদ দিয়ে দেওয়া যায় নাকি? দেখেন যে লজিকটা এতক্ষণে শিখলাম, 11/2 ভাগ 11/3 ভাগ, ছোট চাইছে, ছোট যখন বাড়ি করতে বলবে তাহলে যেটাই বড় হবে ওইটা ক্রস। তাহলে 11/2 আর 11/3 মধ্যে 11/3 বড়, এ ছোট, তাহলে এটা হচ্ছে ক্রস। কেন? কারণ এ তো বড় হয়ে যাচ্ছে, আমাদের ছোটটা বাড়ি করতে হবে। এখন আসি এই 13/2 আর 11/2 এর মধ্যে, দেখেন 2 সমান, তাহলে যেটা কম ভাগ করবে ওইটা তো বড়, আমাদের ছোট বাড়ি করতে বলছে, তাহলে এইখানে এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে বড়, এটা বাদ। মাথায় কিন্তু একটু প্রেসার পড়বে অনেকের, যাদের একটু আইডিয়া কম আছে বা আগের অভিজ্ঞতা নাই, কিন্তু প্র্যাকটিক্যাল চিন্তাটাকে কাজে লাগান, একটু সময় লাগুক। এই দূরে যে বাদ দিলাম, লজিকটা সবাই ধরতে পারছেন? আড়াআড়ি শিখাই দিব, আড়াআড়ি শিখাই দিলে তো একটা শিখাই দিলে শেষ, কিন্তু তারপরেও তো দেখা যাচ্ছে যে এখন আপনার এমন প্রশ্ন দিব, আপনি আড়াআড়ি গুণ করতে করতে অবস্থা খারাপ হয়ে যাবে। আচ্ছা, ভগ্নাংশ দেখে কিভাবে দশমিকের মান বোঝা যায়, এটার জন্য শতকরা আর দশমিক এই দুইটা পার্ট একটু জানা থাকা লাগবে, ঠিক আছে? কারণ হাফ মানে যে 50 হয়, এটা যেমন বুঝেন, এইটার সাথে রিলেশন, আমরা শতকরা ক্লাসে এগুলো শিখবো। আচ্ছা, এই দুটা বাদ দেওয়ার এই টেকনিকটা আপনার মনে করতে পারেন যে এইখানে এর থেকে সহজ নিয়ম আছে, কিন্তু আমরা যে টেকনিকটা শিখলাম এতক্ষণ ধরে, ভগ্নাংশের ছোট বড়, লজিক্যালি কোনটা বড় কোনটা ছোট বলার যে স্টাইলটা, আপনারা হয়তো মনে করতে পারেন যে ওই জিনিসটা এইখানে অ্যাপ্লাই করতে যে হয়তো বা সময় বেশি লাগতেছে বা আড়াআড়িটা সহজ, কিন্তু ওই টেকনিকটা আপনি যদি এই অঙ্কে অ্যাপ্লাই নাও করেন সমস্যা নাই, কিন্তু আপনার জানা থাকা লাগবে, কারণ না হলে আপনি পরবর্তীতে অন্য জায়গায় ভগ্নাংশে ধরা খাবেন। বুঝছেন বিষয়টা? তো এই জন্য বলতেছি, যেহেতু আমার ভগ্নাংশ সম্বন্ধে বেসিক কনসেপচুয়াল বিষয়গুলো জানা থাকা লাগবেই, তো আমরা জাস্ট এখানে জাস্ট মানে হচ্ছে যে ওইটার অ্যাপ্লিকেশনটা দেখতেছি, তাই বলে যে এইভাবে আমাদের অঙ্ক করতে হবে বিষয়টা এরকম না। কথা ক্লিয়ার? আচ্ছা, বাদ দেওয়াটা আরেকবার বলবো। এবং এবং আমি যে সবসময় খেয়াল করেন, এই কথাগুলো যে বললাম না, এগুলো কিন্তু মানে পার্সোনাল লাইফে আপনি সবসময় ইউজ করবেন। আবার ধরে আরেকবার ধরে দিই, হ্যাঁ, সর্বপ্রথমে দেখতেছি এখানে 11, এখানে 11, এই 11 দেখার পরেও কেউ যদি মুখে মুখে বাদ না দিয়ে আড়াআড়ি গুণ করেন, তাহলে তো ভগ্নাংশের সম্বন্ধে তার মাথায় কোনো আইডিয়াই নাই। না, আমার পয়েন্টটা ধরতে পারছেন? এগুলো ভগ্নাংশের খুব বেসিক জিনিস। এখানে হচ্ছে যে 2 টাকা, 11/2 ভাগ 11/3 ভাগ, তাহলে এখানে 2 ভাগ হচ্ছে কম আর এখানে বেশি। ওই যে কলার হিসাবটা নিয়ে আসেন, যে একটা কলাকে 11 ভাগ করে একজনকে 2 ভাগ দিলাম, একজনকে 3 ভাগ দিলাম, তাহলে কাকে বেশি দিলাম? যাকে খ দিলাম 3 ভাগ দিলাম তাকে বেশি দিলাম। আমাদেরকে বাড়ি করতে বলছে ছোট, তাহলে আমি যদি বেশি কাউকে দেই, ওটা বড় নেই, তাহলে হবে না, তাহলে এবার তাহলে আপাতত এই দুইটার মধ্যে টিকে আছে এটা। আচ্ছা, এখন আসি যে এই যে এখন এ তো বাদ, তাহলে এখন ক আর এই গ এর মধ্যে কম্পেয়ার করি, উপরে 2 আছে, এখানে উপরে 2 আছে। এখন সেম সংখ্যা থাকলে যদি আমি বেশি ভাগ করি, মানে 100 ভাগ করি, তাহলে অনেক ছোট ছোট হয়ে যাবে। আর যদি আমি 10 ভাগ করি, তাহলে অনেক বড় বড় হবে। তার মানে যত বেশি ভাগ করব তত ছোট হয়ে যাবে। এটা আমার দরকার কি? আমার ছোটটা দরকার। তাহলে আমি যদি 11 ভাগ না করে 13 ভাগ করি, সমান সমান 2 টাকাকে, তাহলে বেশি ভাগ করলে আমি বেশি ছোট পাবো, তাহলে এ বড় হচ্ছে, এ বাদ, যে বড় হবে সে বাদ। তাহলে আমাদের আর 2টা টেকে আছে, তাই না? এখন আসি 13 আর 15 মিল নাই, 2 আর 0 সরাসরি মিল নাই, কিন্তু এটাকে একটু সাইজ করা যায়। এই 2কে কিন্তু 4 বানানো যায়, আর এই 13কে কিন্তু 26 বানানো যায়, কারণ এই 13-2 ফ্র্যাকশন মানে যা, 4/26 মানেও তা। এখন আসি, এখন তো 4 আর 4 মিলে গেছে, তাই না? এই দেখেন, মিলা না দেওয়া থাকলে মিলাই নেওয়া যায়, সবগুলোতে যাবে বিষয়টা এরকম না, কিন্তু অনেক ক্ষেত্রে যায়। এখন বলেন তো 4 টাকা 4 টাকাকে একবার 15 ভাগ করলাম, একবার 26 ভাগ করলাম, কখন ছোট হবে? যখন অনেক বেশি ভাগ করব, তখন এটা টুকরা টুকরা হয়ে যাবে। একটা কলাকে 26 ভাগ করলাম, মানে 4 কেজি আলু আর 4 কেজি আলু, বা 4 কেজি সাইজের একটা কাঁঠালকে 26 টুকরা করলাম, তাহলে প্রত্যেক টুকরায় যা ভাগ পড়বে 15 ভাগ করলে তার থেকে বড় বড় টুকরা হবে। তাহলে এইটা হচ্ছে সব থেকে ছোট, গ অ্যান্সার। এবং এই লজিকটা এত সুন্দর একটা লজিক, এটা খুব দরকার আছে। হয়তো আপনার অনেকে প্রয়োগ করতে যে মাথা গরম হয়ে যাচ্ছে, কিন্তু একটু মাথা খাটাইয়েন। হ্যাঁ, আপনার এই অঙ্কগুলো এইভাবে করতে হবে আমি এটা বলতেছি না, আমরা এই অঙ্ক আরো সহজে করবো, সমস্যা নেই। বাট ক্লিয়ার কিনা বলেন? সবাইকে ক্লিয়ার? হ্যাঁ, এবং এই মজাটা কিন্তু খুবই মানে ন্যাচারাল মজা, এটা এটা কিন্তু মানে এটা ন্যাচারাল জিনিস, ঠিক আছে? এবং আপনারা এটা অনেকে আগে থেকে জানেন, কিন্তু এইভাবে যে ইউজ করতে হয় এটা অনেকে জানেন না। আচ্ছা,
আসি এই যে ক নাম্বারটা দেখেন তো, যারা আড়াআড়ি গুণ করেন এখানে সবাই তো আড়াআড়ি গুণ করবেন, ঠিক আছে? আর আপনি মুখে মুখে অ্যান্সার বলার জন্য যে লজিক দরকার সেই লজিক কি আপনাদেরকে শেখাই দেওয়া হয়েছে কিনা বলেন। 4 নম্বরে অ্যান্সার বলছে যে নিচের উল্লেখিত ভগ্নাংশের মধ্যে কোনটির মান সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি উপরে সবার 1 টাকা, তাহলে যেখানে সব থেকে কম ভাগ করা হয়েছে ওটা সব থেকে বড়, ঘ অ্যান্সার। ওকে, এটা কি ক্লিয়ার? আচ্ছা, এখন অনেকে মনে করতে পারেন যে পরীক্ষার হলে এই টেকনিক খেয়াল থাকবে না। ভাই, এটা শুধু পরীক্ষার হলের জন্য না, এটা আপনার লাইফের জীবনের ম্যাথ, ঠিক আছে? পরীক্ষার হলে খেয়াল থাকবে না মানে এত প্র্যাকটিক্যাল কথা। আচ্ছা, নিচের কোন সংখ্যাটা, আচ্ছা আবার তাই বলে আবার মনে করিয়েন না যে সবগুলো অঙ্ক ওইভাবে হয়ে যাবে, তাহলে তো পানির মতো হয়ে গেল, তাহলে সবাই তো পারে যাবে। বিষয়টা অত সহজও না, জটিলতাও আছে, কিন্তু যেটুকু আমরা এতক্ষণ শিখলাম ওইটা আপনার ভগ্নাংশ সম্পর্কে জানতে গেলে ওইটা জানা থাকা লাগবেই। পরীক্ষায় অ্যাপ্লাই করার মতো অঙ্ক আসুক বা না আসুক, এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। এখন আমরা বিভিন্ন অঙ্ক বিভিন্ন ভাবে সমাধান করব। আসি 20-এর 2, 5-এর 3, 15-এর 4, 25-এর 7। তো আমরা দেখলাম যে যখন আমাদের 2-এর 1, 4-এর 1 এই মানে এইভাবে আসতেছে, তখন আমরা যদি লব মিলাইতে না পারি আমাদের হিসাবের সুবিধার্থে আমরা ডাবল করে নিয়ে সমান সমান করতে, তাহলে মেইন টার্গেটটা হচ্ছে আমাদের সমান সমান করা। এটা একটা স্টাইল, এটাই সর্বোত্তম স্টাইল, বিষয়টা এরকম না। তো আমরা এইভাবে 4টা অপশনে ক্লিয়ার করে ফেলতে পারবো এরকম না, কিছু কিছু ক্ষেত্রে আমরা 2টা করতে পারবো, 3টা করতে পারবো। ধরেন যে এই অঙ্কে এই 3টা অপশনকে আমরা কিন্তু সাইজ করতে পারি। কিরকম? ধরেন এই যে 5-এর 3 আছে না, 20-এর 2 আছে না, 5কে যদি আমি 20 বানাই তাহলে 3কে বানাচ্ছি 6। আপনাদের আড়াআড়ি গুণ করার স্টাইলটাই কিন্তু এখানে, হ্যাঁ 4 গুণ, এটাও 4 গুণ হয়ে গেল, সরি 4 গুণ না 12, তাহলে 20 আর 12, দেখেন 20-এর 2 আর 20-এর 12 এখানে কি যাচ্ছে, বৃহত্তম, এটা অনেক ছোট, এটা অনেক বড়। আবার আসি এখানে 5-এর 3 আর 15-এর মধ্যে এটাকে যদি 3 গুণ করি 15, এটাকে 3 গুণ করলে 9, 15 4 থেকে 15 9 অনেক বড়, তাহলে এটা বাদ। তাহলে এই যে 5-এর 3 এখন পর্যন্ত টিকে আছে, তাহলে এই বাকি দুটো অনেক ছোট, ঠিক আছে? এখন এই 5-এর 3 আর 25-এর 7, 5কে যদি আমি 25 বানাই, 5 গুণ করে 25 বানাই, তাহলে এটা 5 গুণ হয়ে যাবে 15। তাহলে দেখেন 7-এর তুলনায় 15 অনেক বড় না? তাহলে এই ভগ্নাংশটা অনেক বড়। 5 নাম্বার প্রশ্নের অ্যান্সার খ। এখন কাদের কাদের সমস্যা হবে? যারা এই 4কে হচ্ছে যে এটা তো আগে বাদ দিয়েছি, এই ধরনের আছে যে 5কে 25 বানাইতে যে 3কে 15 না বানায় 9 বানাই ফেলবেন, উল্টাপাল্টা করবেন, ছোট ছোট যোগ বিয়োগ গুণ ভাগ করতে ভুল করবেন, তাদের জন্য তো লোড মনে হবে। বাট আপনি যে আড়াআড়ি গুণ করেন না, ওইখানেও কিন্তু এই কাজগুলোই করেন। এই লজিকটা ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন, ঠিক আছে? আচ্ছা, এখন আসি, আপনারা অনেক অ্যাঙ্গেল থেকে চিন্তা করতে পারেন। 20-এর 2 মানে 10-এর 1 মানে 0.1, 5-এর 3 মানে 0.6, 15-এর 4 মানে এখানে ধরেন আছে 0.2 এর সামথিং, 3 × 45 দরকার আমার, 0.2 এটা। আর 25-এর 7, 25 মানে হচ্ছে 1/4 ঠিক আছে? তাহলে এটা 0.28, তার মানে এটা 0.6টা অনেক বেশি। আচ্ছা, এগুলো আপনার দ্রুত কিভাবে বলতেছি, এটার জন্য আপনার আসলে দশমিক অধ্যায়টা শেখাবো নেক্সট ক্লাসে, তখন পারবেন, ঠিক আছে? আড়াআড়ি গুণের বিষয়টা এখন বলবো আমরা এই অঙ্কটা আড়াআড়ি গুণ করেও দেখবো, ঠিক আছে? আচ্ছা, আড়াআড়ি গুণের রুলসটা কি? কোন জটিল কিছু নাই। আড়াআড়ি গুণটাতে সুবিধা কি, মানে নতুন অনেক কিছু শেখা লাগে না, তো জাস্ট বেসিকটা হচ্ছে কি, গুণ করার সময় যেই পাশের উপরের সংখ্যাটা নিব সেই পাশে গুণফলটা লিখবো। তাহলে 3-20-এর 60 আর 5 দুগুণা 10, তাহলে এই 60 হচ্ছে এই পাশে লিখলাম, 10 এই পাশে, 60 বড়, তাহলে এইটা বাদ, এইটাকে রেখে দিব। এবার আসি 5-4 20, 3-15 45, এটা ছোট এটা বড়, তাহলে একে বাদ, একে রেখে দিব। 5 আর 7 হচ্ছে 35 আর 3-25-এ 75। এখন দেখেন 35 থেকে 75 অনেক বড়, তার মানে এ অনেক বড়, এটা আনসার। তো আড়াআড়ি গুণটাতে কোনো প্যাচ যেহেতু নাই, সংখ্যাগুলো দেখে দেখে গুণ করা যায়। আপনারা সবসময় চেষ্টা করবেন আড়াআড়ি গুণের মাধ্যমে এই ধরনের প্রশ্নগুলো অ্যান্সার দেওয়া। তাহলে এতক্ষণ ধরে এত বকবক কেন করলাম, ওইটা কাজে লাগবে লজিক ডেভেলপের জন্য, ঠিক আছে? আচ্ছা, ওকে, আসি তাহলে আড়াআড়ি গুণটা। এখন আসি আড়াআড়ি গুণ করতে গেলে কখন সমস্যা হবে, যখন আপনার এইখানে 20-এর উপরে ধরেন আছে 17 থাকবে, 3-এর উপরে এইখানে ধরেন আছে 15-এর উপরে যখন আপনার 14 থাকবে, 25-এর উপরে ধরেন 17 থাকবে, তখন আপনার এই 15 আর 17 গুণ করতে যেয়ে বা 25 আর 14 গুণ করতে যেয়ে আপনার অনেক সময় নষ্ট হবে, ঠিক আছে? এইরকম প্রশ্নগুলা ছাড়া বাকিগুলাতে আড়াআড়িটাই চলে, কারণ
আপনার এক পাশে ধরেন 25 দেওয়া আছে, এক পাশে 4 দেওয়া আছে, ছোট যেহেতু দেওয়া আছে, তাহলে আড়াআড়ি গুণ করতে সমস্যা নেই, 7 15 105 হয়। আর আমাদের তো সবার মোটামুটি ইনশাল্লাহ নামতার রেঞ্জ অনেক বাড়ে গেছে, তাই না? হ্যাঁ, তো এগুলো কোনো সমস্যা নেই। তাহলে 6 নম্বর দেখেন, নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটা বৃহত্তম? আপনারা আপনাদের স্টাইল এটা করেন তো, 6 নম্বরে অ্যান্সার দেন। এখানে আমরা অনেক কটা নিয়ম দেখবো এবং এরপরে বাকিগুলা যেটা মানে আর এত নিয়ম কথা বলবো না, ঠিক আছে? সেটা হচ্ছে যে দশমিক বসালে 4 দিয়ে 30 কে ভাগ করলে 7.5, 6 দিয়ে 50-কে ভাগ করলে 6 48, 8 পয়েন্ট সামথিং, 9 দিয়ে 70-কে ভাগ করলে 7 লং 63, 7 পয়েন্ট সামথিং, ঠিক আছে? 11 দিয়ে 80-কে ভাগ করলে 7 11 77, মানে 7 যেহেতু অনেক কটা আসতেছে আরো সূক্ষ্মভাবে দেখা লাগবে, তাহলে এটা 7.5 এক্স্যাক্টলি। আর এটা হচ্ছে, এটা যেহেতু 8, আচ্ছা চাইছে কি বৃহত্তম কোনটা? দেখেন এই তিনটায় 7-এর মধ্যে আছে, আর এটা হয়ে গেছে 8, তাহলে অবশ্যই খ বড়। তাহলে দশমিকের যে টেকনিকটা আমরা দেখলাম সেটা হচ্ছে যে উপরে শূন্য বসায় ভাগ করা, যদি এরকম সিম্পল ফ্র্যাকশন আসে, ঠিক আছে? এবং এখানে যেহেতু 8 আসলো, তাহলে খ তো ওদের থেকে অনেক বড়। যদি ছোট বাড়ি করতে বলতো তখন আমরা আরো কাজ করতাম, ঠিক আছে? আর এই যে 7 লং 63 বলছে না, 70 থেকে 63 গেলে 7, আবার 7 লং 63, তার মানে এটা 0.77, এটা 0.75, ওইখানে হচ্ছে কি, ওইটা হচ্ছে 0.72, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সব থেকে ছোট হইতো যদি ছোট বাড়ি করতে বলতো। তো যাই হোক, শূন্য বসায় এরকম দশমিক দিয়ে একটা করা যায়। এখন আসি আমরা আরেকটা কি, একটা হচ্ছে আড়াআড়ি গুণ। আড়াআড়ি গুণের ক্ষেত্রে দেখেন এখানে খুব দ্রুত করা যাবে। 3 6 18, 4 5 20, এই 20 বড়, এটা ছোট, আমাদের চাইছে কি বড় চাইছে, এটা বাদ, ঠিক আছে? এটা এখন পর্যন্ত আছে। 6 7 42, 5 লং 45, এটা 45 আর এই 42, তাহলে এটা বড়, এটা বাদ। 6 8 48 আর 5 11 55, 48 থেকে 55 বড়, তাহলে এটাই বড়। আর কোনো মতে গুণটা করে নিয়ে যেটা বড় হচ্ছে ওটা বাদ দিবেন, ছোট হচ্ছে ওটা বাদ দিবেন, অটোমেটিক্যালি সর্বশেষ বড়টা দাঁড়ায় থাকবে, ঠিক আছে? তাহলে আড়াআড়ি গুণটাই বোঝা যাচ্ছে সহজ। আর একটা হচ্ছে যে এই 4 6 9 11 হর গুলোর লসাগু সমান করে করা যায়, ওই যে প্রথমে যে টেকনিকটা, কিন্তু এটা অনেক সময় সাপেক্ষ, এই জন্য আপনারা আড়াআড়ি গুণে করবেন। ওকে, তাহলে আড়াআড়ি গুণে যদি করে, তাহলে এত কথা কেন বলতেছি, বলার দরকার আছে তাই। নিচের কোনটি সব থেকে বড়? এটা 0.60, ওইটা হচ্ছে 0.66, ঠিক আছে? আর এটা হচ্ছে 0.48, বড় বাড়ি করতে বলছে, এখন পর্যন্ত 0.66টা বড়। এখন আড়াআড়ি গুণ করার সময়ও কিছু কিছু জিনিস দেখে যেহেতু বাদ দিয়ে দেওয়া যায়, সেগুলো বাদ দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা, বড়টা চাইছে তাই না, এটা হচ্ছে মানে এই খ আর গ আড়াআড়ি গুণ করলে হয়ে যাবে, মানে কিছু জিনিস দেখে বাদ দেওয়া যায়। এখানে দেখে বাদ দেওয়ার জন্য দশমিকের টেকনিকটা ইফেক্টিভ, ঠিক আছে? কিরকম দেখেন, এই 15 দিয়ে আপনি 110-কে ভাগ করতে গেলে আপনার সময় লাগতেছে, কিন্তু আপনি 6 দিয়ে 50-কে ভাগ করলে 6 8 48, মানে এখানে 8 পয়েন্ট সামথিং। আর এইখানে হচ্ছে 0.6, এটা হচ্ছে 0.66, আর এইটা মানে হচ্ছে 6 দিয়ে 5-কে ভাগ করলে 0.8 দিয়ে শুরু। এবং এই জিনিসটা চোখের দেখাতে বলা সম্ভব, আড়াআড়ি গুণ করারও প্রয়োজন নাই, তার মানে অটোমেটিক্যালি ক আর ঘ বাদ দিয়ে এইটাকে রাখা যায়। এখন এইটা যেহেতু দশমিক করতে যে ঝামেলা হচ্ছে, এখন এইটা আড়াআড়ি গুণ করে অ্যান্সার বসা দিব, 5 15 75 আর 6 11 66। তাহলে এখানে এই 75 যেহেতু বড়, তাহলে সব থেকে বড় ভগ্নাংশ হচ্ছে এইটা। অথবা এখানে শূন্য বসায় দিয়ে 7 15 105, তাহলে এটা হচ্ছে 7 দিয়ে শুরু, আর এটা হচ্ছে 8 দিয়ে শুরু, তাহলে তো এটা অবশ্যই বড় হবে। তাহলে 7 নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ। কি স্কিপ করবো? আচ্ছা, আপনারা আমাদের শিটে পিডিএফ এ অনেকগুলা ছোট বড় প্রশ্ন দেওয়া আছে, আপনারা আচ্ছা এমএসটি জলি আক্তার স্যার আড়াআড়ি গুণটা বোঝাই দিয়েন। আড়াআড়ি গুণটা তো খুব সিম্পল। আড়াআড়ি গুণের বিষয়টা কি? আড়াআড়ি গুণের বিষয়টা হচ্ছে যে এই যে 5 আর 11 ধরেন আছে, আড়াআড়ি গুণ মানে সবগুলো একসাথে হয় না, কিন্তু এই দুইটা ক আর খ এর মধ্যে তুলনা করবো। আড়াআড়ি গুণ মানে এই যে এটার নিচেরটা দিয়ে একটার উপরেরটাও, আমি এত বিস্তারিত বলি নাই তো, আচ্ছা বিস্তারিত বলি। তাহলে 5 আর 11 গুণ হবে, আর 15 আর 3 গুণ হবে। এখন 3 5 15 45, এইখানে 45 লেখা যাবে না, যেই পাশের উপরের সংখ্যাটা নিব ওইটার গুণফলটা ওই পাশে লিখে রাখবো। তাহলে 5 আর 11 55, এইটা আবার ওই পাশে লেখা যাবে না, এটা এই পাশে লিখতে হবে।
তাহলে কি হচ্ছে, এখানে 45 আর এইখানে হচ্ছে 55। তাহলে বড় কোনটা? বড় হচ্ছে গুণফল 55। এখন দুইটা সংখ্যা চলে আসছে এই দুটার মধ্যে। তাহলে এই যে 55 বড়, তার মানে এই ভগ্নাংশটা বড়। তাহলে এই ভগ্নাংশ এখানে চাইছে কি, বড়টা বাইর করতে যদি বলে তাহলে ছোট যেটা ওইটা বাদ। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, ওকে। এইভাবে যখন এই বড়টা টিকে থাকলো, একে বাদ দিতে পারলাম, এই একটা গুণের মাধ্যমে একটাকে বাদ দিলাম, একে নিয়ে যায় আবার ওইটার সাথে গুণ করবো। কিন্তু এ যেহেতু এমনিতে একাই বড়, একটু মাথা খাটাইতে হবে, তাহলে একে সবখানে নিয়ে না যাই, এই দুইটার মধ্যে আগে গুণ করে করে ছোটটাকে বাদ দিয়ে দেই। তাহলে 3 5 15 আর 5 6 2 12। তাহলে 12 আর 15 মধ্যে এ বড় এ ছোট। 3 5 6, এই যে এখানে 3 আর 5 গুণ করলে 15 এই পাশে উপরে দিতে, যার পাশে উপরেটা নিব সেটার মান ওইটা। আর 6 2 12, 12 এখানে। তাহলে এই 15 হচ্ছে বড়, 12 ছোট। তাহলে এই 15 কে রেখে ছোটটা বাদ। ছোটটা কেন বাদ দিতেছি? কারণ বাইর করতে বলছে বড়টা, যেটাকে বাইর করতে বলবে ওই বড়টা রেখে অন্যটা বাদ। যদি এখানে বড় বাইর না করে ছোট বাইর করতে বলতো, তাহলে এই দুইটার মধ্যে আমরা এই 12 হচ্ছে 15 বড় 12 ছোট, তাহলে 12 15 বড় হলে ডিসকোয়ালিফাইড, কারণ আমার দরকার ছোট, তখন ছোটটাকে রেখে দিতাম। এইভাবে 3 ধাপে 3টা করে 3টা বাদ দিলে হয়ে যাবে। 4টার মধ্যে 3টা অপশন বাদ চলে গেলে তখন অটোমেটিক্যালি একটা থাকবে। তাহলে এখন আমরা শুধুমাত্র ব্যতিক্রম গুলো দেখবো এবং আপনাদের প্র্যাকটিস করতে হবে, বুঝছেন? জিরো বসিয়ে ভাগটা আর একটু, জিরো বসিয়ে ভাগ করতে চাইলে আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে দশমিকের উপর একটু ধারণা থাকা লাগবে। নিচের ভগ্নাংশের মধ্যে বৃহত্তম কোনটি? আচ্ছা, কিছু স্কিপ করতেছি, কিছু করে দিই। ওই 3/2 মানে 0.66, ঠিক আছে? আচ্ছা, দশমিক বসিয়ে কিভাবে, মানে এবার দশমিকের আড়াই গুণটা তো বুঝতে পারছেন সবাই, তাই না? আচ্ছা, ওইটা একটা স্টাইল। আপনার বাসায় কিন্তু প্রচুর প্র্যাকটিস করবেন। এই শূন্য বসায় দিলাম, মানে শূন্য তো ফ্রি পাওয়া যাচ্ছে, এই জন্য একটা শূন্য জায়গায় 2টা শূন্য 5টা শূন্য বসানো যায়, ঠিক আছে? এই ধরনের আছে যে আপনি আরো বসান, কোনো সমস্যা নেই। আবার শূন্য না বসায় করতে চান, তারপরে সমস্যা নেই, একটা বসায় যাতে পূর্ণ সংখ্যা আসে আর কি। হ্যাঁ, তাহলে 7 দিয়ে 40 ভাগ করতে গেলে 5 7 35 থাকতেছে কত? 0.5। 7 7 49, তার মানে এইটা হচ্ছে 5.7। এই যে শূন্য বসাই দিলাম, মানে সবাইকে সমান ভাবে দিতে হবে, কম বেশি করা যাবে না। 8 দিয়ে ভাগ করলাম 50কে, 6 আসতে 48 থাকতেছে 2, 8 2 16। এরপরে আরো দশমিক আসে, ওগুলো বাদ। 70 কি হলো? 7 11 77 যাচ্ছে না, 6 11 66 থাকতেছে 4, 40, 3 11 33, কারণ 4 11 44 নিয়ে তো পার হয়ে যাচ্ছে। 3 দিয়ে 20কে ভাগ করলে এই যে 6.66 এভাবে চলতে থাকবে। তো এখন দেখেন উত্তর কি যাইছে, বৃহত্তম কোনটি? তাহলে এটা হচ্ছে 6.2, এটা 6.3, আর এটা হচ্ছে 6.6। তাহলে বৃহত্তম হচ্ছে ঘটা, সব থেকে বড়। ধরতে পারছেন কিনা একটু কমেন্টে জানাবেন। দশমিকটা ক্লিয়ার? স্যার এগুলো বাদ দিয়ে সামনের নিয়মগুলো, হ্যাঁ সামনের নিয়মে যাবো আমরা। প্রত্যেকটা নিয়মে একটু করে টাচ দিলাম। আর প্রথমে যে কথাগুলো বললাম ওগুলো হচ্ছে কনসেপচুয়াল কথা, কোথাও যদি পারেন কাজে লাগাবেন, না পারলে সমস্যা নেই, ঠিক আছে? অনেকগুলো প্রশ্ন আছে, আপনারা নিজে থেকে নিজের মতো করে করবেন। আর এগুলা মানে প্রচুর আসে, প্রচুর। এখন এখানে কিছু কিছু জায়গায় কিছু কয়েকটা প্রশ্ন কঠিন বাইর হবে। আপনাদের জন্য একটা ওপেন সুযোগ থাকলো, সেটা হচ্ছে যে আমাদের লেকচার শিট বাদেও যার কাছে যে বই আছে সেখান থেকে সব থেকে কঠিন, আবার বানায় বানায় পেঁচায় অযথা কঠিন বানাইয়েন না। পরীক্ষা আসছে লজিক্যাল প্রশ্ন, এরকম যদি কোনো কঠিন প্রশ্ন পান যে কোনো স্টাইলে সাইজ করা যাচ্ছে না, আমাদের গ্রুপে পোস্ট দিয়েন, আমি সমাধান করে দিব। অথবা যদি মনে করি যে না ক্লাসে আলোচনা করা দরকার, নেক্সট ক্লাসে আবার একটু আলোচনা করে দিব, ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে আমরা স্কিপ করে যাচ্ছি। ক্ষুদ্রতম বের করা কাহিনী সেম, ওই বৃহত্তম ক্ষুদ্রতম, যখন ক্ষুদ্রতম বাড়ি করতে বলে তখন বড়গুলাকে রেখে ছোটগুলাকে রেখে বড়গুলা বাদ দিয়ে দিতে হয়। আচ্ছা, এই যে এখানে দেখেন, এই যে বড় বড় সংখ্যা যখন আসে তখন কি হয়, মানে কেন 2-3টা নিয়ম শিখতে হবে, আর কারণ আছে। আচ্ছা আসি, 20 নম্বর কি বলতেছে, কোনটি ক্ষুদ্রতম সংখ্যা? আচ্ছা, এই দেখেন এইরকম সংখ্যাতে কি সমস্যা হবে, আপনি 7 আর 7 আড়াআড়ি গুণ করেন তো, 9 আর 11 99, 11 36, 45 আর 7 5 আর 36, প্রত্যেকটাতে গুণ করতে যায় খবর হবে না? যেখানে গুণ করতে যায় খবর হবে ওইখানে দশমিক বসাইতেও খবর হবে, কারণ আপনার এখানে যখন শূন্য বসাবেন
তখন দশমিক মানটা এক্স্যাক্টলি আনতে সময় লাগবে। 36 এখানে 70 আছে না, দেখা যাচ্ছে 36 ওকে 36 থাকতেছে 34, 340, ওকে দশমিক বানাই তো সময় লাগবে। এই প্রশ্নটাকে দেখেন তো আপনারা যারা যেভাবেই করেন সময় সাপেক্ষ না? আচ্ছা, আমরা এটাকে কিভাবে সাইজ করতে পারি? ঠিক আছে, সাইজ করার জন্য দেখেন একটা জিনিস, 27, 36, 45, 9, অর্থাৎ সবখানে 9 দিয়ে ভাগ করা যায় এরকম একটা প্রসেসিং অলরেডি আছে। ঠিক আছে, তাহলে আমরা এইটাকে কাজে লাগাবো। আচ্ছা, উপরের দিকে কোনো মিল আছে কি? উপরের দিকে কোনো মিল নাই, সবগুলো বেখাপ্পা। আচ্ছা, আবার বাই করতে বলছে কি ক্ষুদ্রতম। ঠিক আছে, তাহলে এখানে এই যে 9 যেহেতু শুরু আছে, তাহলে 9 সাথে 45-এর মিলটাকে দেখি। 5 লং 45 আর হচ্ছে কত 5 দুগুণা 10, 45-এর 11 থেকে ক্ষুদ্রতম বাই করতে বলছে, 45-এর 10 ছোট, এটা বাদ। এখন আবার আসি এটার সাথে, এই 9-এর এককে আবার 36 বানায়, 4 লং 36, 4 দুগুণা 8, এ বড় এ ছোট, দেখেন এখন পর্যন্ত। আবার আসি 9-2-এর সাথে যদি 27-এর হিসাব মিলাইতাম, তাহলে 3 লং 27, 3 দুগুণা 6, এটা ছোট ওইটা বড়। আচ্ছা, 9-2 তো অটোমেটিক্যালি বাদ পড়ে গেছে। 27-এর উপরে 5 আর 36-এর উপরে 7, এই দুইটার মধ্যে কে বড় কে ছোট, আর এইটুকু গুণ করতে পারি। অথবা এইখানে আমরা চিন্তা করতে পারি যে 27 আর 36 এই দুটো কিন্তু সমহর বা সমলব বানানো যায়। অথবা দুই জায়গাতে আমরা একটু সময় লেগেছে, হ্যাঁ আড়াআড়ি গুণ করতে সময় লেগে একটু সময় লাগলো, ভালোই সময় লাগছে। তার মানে আমরা দুইটাকে কিন্তু বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, এই দুটা হচ্ছে ছোট, এখন এই দুটার মধ্যে আবার কে ছোট কে বড় এটা দেখবো। এখন এইখানে ডিফারেন্সের হিসাবটাও এখানে মিলতেছে না। ঠিক আছে, এখানে ভালোই ঝামেলা আছে। তো দেখ আমরা লসাগু করে নেই, 9 যদি বাড়ি করে নেই এটাকে। ঠিক আছে, দুটাকে যদি আমরা দুই পাশে যদি 9 দিয়ে ভাগ করি, তাহলে 3-এর উপরে 5 এইভাবে কাজ করবে না। দুই ফ্রাকশনকে ভাগ করে নিলে এটাতে কাজ করবে না। লসাগুটা নিলে 9, 3 আর 4, 3 আর 4 12, 9 12 108, এটাকে 4 গুণ করে নিব, এটাকে 3 গুণ করে নিব, তাহলে হচ্ছে কত 108। 108-এর এইখানে হচ্ছে 20 আর 108-এর উপরে হচ্ছে 21। এই যে এইটা বড় এটা ছোট, ক্ষুদ্রতম চাইছে, তাহলে ক অ্যান্সার। 20 নম্বর প্রশ্নটার অ্যান্সার ক। এটা কি পারছেন আগে বলেন? 20 নম্বর প্রশ্নের অ্যান্সার ক। ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন। আচ্ছা দেখি, আমি ওইটা টেকনিক আগে করে নিই তো। 9 দিয়ে ভাগ করে দিই, 3 লং 27 আর হচ্ছে 4 লং 36, 12-র উপরে 20, 12-র উপরে 21। এই কাজটা করা যায়, কাহিনী সেম। 108 বানাইছি না, 108টা হয়েছে কি দেখেন, দুটাকে যদি আমরা এইভাবে ভাগ করে দেই, 9 দিয়ে ভাগ করে দেই, 3 লং 27, 4 লং 36, তাহলে 5/3, আর এখানে হচ্ছে 7/4। কিন্তু এখন আমরা আড়াআড়ি গুণ করি, 4 5 20 আর 3 7 21, এই যে 20 হচ্ছে সব থেকে ছোট। ঠিক আছে, আচ্ছা এই পাশে দুটা বুঝছেন কিনা বলেন? এই পাশে দুটা যে বাদ দিলাম তখন কি 9-এর সাপেক্ষে 9 দুইটাকে 45 বানাইছি একবার, 36 বানাইছি একবার, তারপরে ক্যালকুলেশন করছি। আর এইখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই দুই জায়গাতে 9 দিয়ে ভাগ করা যায়, এই জন্য 9 দিয়ে ভাগ করে নিলাম। যেহেতু গুণ করা যায় যেমন, একইভাবে দুটাকে ভাগ করে নিলাম। ভাগ করে নেওয়ার পরে এখন দেখতেছি যে এখানে আসতেছে 3-এর 5 আর এখানে আসতেছে 4-এর 7। এখন তো ছোট সংখ্যা হয়ে গেছে, এখন আড়াআড়ি গুণ করে নিলাম, তাহলে 20 হচ্ছে ছোট, এই জন্য 20 নম্বর অ্যান্সার ক। এখন বিভিন্নটা মানে এখানে মেইন পয়েন্টটা বলি। মেইন পয়েন্টটা হচ্ছে আপনারা যারা মনে করেন যে এই প্রশ্নগুলো অনেক সহজ, আড়াআড়ি গুণ করলে হয়ে যাবে, বাট দেখবেন যে আপনি আড়াআড়ি মানে পরীক্ষার হলে যা পারলেন না, তখন সমস্যা হবে না। তো এই জন্যই আর কি এতগুলো কথা বললাম, এবং প্রত্যেকটা জিনিসে কিন্তু লজিক্যাল, অনেক বেশি টেকনিক শিখতেছি এরকমও না। ঠিক আছে, এগুলো আপনারা করে নেবেন। ঠিক আছে, দেখেন মিল আছে আর কি, দুই একটা মুখে মুখে বাদ দেওয়া যায়। এই মুখে মুখে আড়াআড়ি গুণ ছাড়া মুখে মুখে দুইটা বাদ দিয়ে দুইটা শুধু আড়াআড়ি গুণ করবো, বলেন তো কোন দুটো বাদ দেওয়া যায়? সোহান খান বলছেন গ ঘ বাদ দিলেন কিভাবে? গ ঘ তো বাদ দিলাম ওই যে 9-এর সাথে মিলায়, অথবা 9-এর সাথে ভাগ করে
করা যেত। আচ্ছা, যেহেতু সবগুলোকে শেষেরটা ভাগ করলাম, আগেই ভাগ করে দিতে পারতাম। ধরো সবাইকে 9 দিয়ে কাটে দিলাম। হ্যাঁ, 20 নম্বর প্রশ্নটা 9 দিয়ে, এটাকে 3 4 5 1, ক্ষুদ্রতম চাইছে, তাই না? এখন আসি, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা 2, এটা হচ্ছে 5 দিয়ে 11কে ভাগ করলে 2 পয়েন্ট সামথিং হয়, এটা 4 দিয়ে 7কে ভাগ করলে 2 হয় না, তার মানে এটা 2 এর থেকে বড়, এটা 2 এর থেকে বড়। দেখেন 9 দিয়ে ভাগ করে নেওয়ার পরে যে কাজটা করলাম, এটা হচ্ছে দশমিকের টেকনিকটা। 1/2 মানে 2/1 মানে যা, পূর্ণ সংখ্যা 2 মানে তা। 5 দিয়ে 11কে ভাগ করলে কি হয়? 2.2 হয়। আর 4 দিয়ে 7কে ভাগ করলে 1.75 হয়। 3 দিয়ে 5কে ভাগ করলে 1.6 হয়। এখন বলেন দশমিকের টেকনিকটাও কাজে লাগবে কিনা? এটা যেহেতু শুধু পূর্ণ 2, এটা 2.2, তাহলে এই 2 তো এমনিতেই বড়, আমাদের ছোট দরকার। 1.75, 1.6, এটা সব থেকে ছোট। তার মানে 2-3 অ্যাঙ্গেলে 2-3টা নিয়ম জানা থাকা লাগবে, তাহলে সুবিধা হবে। 21 নম্বরেও আমরা যে কাজটা করতে পারি, মুখে মুখে দুইটা, মানে আমি যেটা বলতেছি আপনারা সবাই আড়াআড়ি গুণটাতে অভ্যস্ত, কিন্তু এখানে 4টা আড়াআড়ি গুণ না করে মাত্র 2টা ভগ্নাংশের আড়াআড়ি গুণ করবো, আর 2টাকে আমরা মুখে মুখে বাদ দিব। এই কাজটার জন্য কিন্তু এতগুলো কথা বলতেছি, যে একই প্রশ্নে আমরা 2-3 অ্যাঙ্গেলে চিন্তা করে অঙ্কটাকে ছোট বানায় ফেলবো। এই টেকনিকটা আজকের ক্লাসে বুঝলেন কিনা এটা বলেন। কিভাবে বাদ দিতে পারি আমরা? 6-3 আর 3-1। 6-3 মানে কিন্তু এখানে কাটাকাটি করা যায়, 2-1, ঠিক আছে? তাহলে একটাকে 2 ভাগ, একটাকে 3 ভাগ, চাইছে ক্ষুদ্রতম, তাহলে 2 ভাগের 1 ভাগ থেকে তো 3 ভাগের 1 ভাগ ছোট, তাহলে এটা বাদ। 7-2 আর 21-5, এটাকে 3 বাড়াইলে 21-6 হচ্ছে, চাইছে ক্ষুদ্রতম, তাহলে 21-6 তো বাদ, 21-5 থাকবে। 3-1কে 21-5 বানাইলে 7 গুণ করবো, এটাকে 7 গুণ হয়ে গেল, তাহলে 21-এর উপরে 7 হয়ে যাচ্ছে, চাইছে ক্ষুদ্রতম, 21-7 তো বাদ, 21-5 অ্যান্সার। তাহলে 21 নম্বর প্রশ্নের অ্যান্সার গ। আড়াআড়ি গুণ ছাড়াই হয়ে গেল, বাকি কাজগুলো খুব দ্রুত করা হয়েছে। এটা কি বুঝতে পারছেন? এত সহজ হলো কেন? হরগুলোর মিল আছে, এই জন্য সহজ হলো। ঠিক আছে? আচ্ছা, আড়াআড়ি গুণ করতে চাইলেও করা যাবে, কিন্তু অনেকে আছে এটা আড়াআড়ি গুণ করতে যে এই সবগুলোরে আড়াআড়ি গুণ করবেন, তখন কিন্তু বেশি সময় লাগবে। আচ্ছা, আমরা আরেকটা করতে যাচ্ছি না, আমরা এখন ভগ্নাংশ শুরু করবো। ঠিক আছে, ভগ্নাংশের উপর বিভিন্ন প্রশ্ন। ক্লাসের টাইম আমাদের কতক্ষণ হয়েছে? 1 ঘন্টা 10 মিনিট। মাঝখানে তো এখন সময় নষ্ট হয়েছে। বাকিগুলো আপনাদের কাজ দিলে আপনারা করবেন, আমরা আর কয়েকটা অঙ্ক করবো, করে ক্লাসটা ক্লোজ করবো, যাতে আমরা আগামী ক্লাসে এটা শেষ করে দিতে পারি। ঠিক আছে? আর না হলে কিন্তু আগামী ক্লাসে শেষ হবে না। আর মাত্র 10-15 মিনিট ক্লাস করবো। 26 নাম্বার দেখেন, 0.25কে সামান্য ভগ্নাংশে পরিণত করলে কি হবে? সামান্য ভগ্নাংশে পরিণত করা মানে কি? দশমিকটা তুলে দিলে নিচে 100, 4-25-এ 100 মানে 4-এর 1, তাহলে গ হচ্ছে অ্যান্সার। ভগ্নাংশে প্রকাশ করুন, 1.8 ভগ্নাংশে পারবেন। 29 নম্বর দেখেন, শরীফ মিয়া তার জমি 4-এর 1 অংশ পাট, 3-এর 1 অংশ ধান চাষ করলেন, অবশিষ্ট জমিতে গম চাষ করলেন। তিনি তার মোট জমির কত অংশ গম চাষ করলেন? এইখানে ছোট্ট একটা টেকনিক আপনাদের ধারায় দিব। এই টেকনিকটা আপনাকে দ্রুত মুখে মুখে অঙ্ক করতে হেল্প করবে, এবং শুধু ভগ্নাংশের এই অঙ্কে না, এই রকম ভগ্নাংশের যত অঙ্ক আছে। সেটা কি? সুমাইয়া ইসলাম বলছেন স্যার আজকে শেষ করেন, বললাম তার 10টা মিনিট। এখন খুব একটা ইম্পর্টেন্ট আইডিয়া ইনপুট দিব, এটা মনে রাখেন। সেটা হচ্ছে, আপনার কাছে 4-এর 1 সম্পত্তি 4-এর 1 অংশ আছে, আরেকজনের কাছে 3-এর 1 অংশ আছে, আরেকজনের কাছে 2-এর 1 অংশ আছে, এরকম করে ভগ্নাংশ বানায়। ঠিক আছে? তাহলে আপনার সম্পত্তিটা কত? আমরা লসাগুর ক্লাসে দেখছিলাম, এমন একটা সংখ্যা আমরা লসাগু নিব যাকে সবগুলো দিয়ে ভাগ করা যায়। তাহলে এইরকম যখন আমাদের ফ্র্যাকশন আসবে, ফ্র্যাকশনের যোগ বিয়োগ গুণ ভাগ কিন্তু মুখে মুখে হয় না, যদি মুখস্থ না থাকে। ছোট্ট ছোট্ট আপনার যদি বলি যে এই 4-এর 1 আর 3-এর 1 কত হয়, আপনাদের 99% কিন্তু বলতে পারবেন না যে ফ্র্যাকশন আকারে কত হয়। কিন্তু আমি যদি এটা এখন পূর্ণ সংখ্যা বানাইতাম, তাহলে কিন্তু মুখে মুখে বলতে পারতেন। তাহলে যেহেতু আমরা পূর্ণ সংখ্যা দিয়ে আমাদের মাথা বেশি কাজ করে, তাহলে কিভাবে আমরা ফ্র্যাকশন গুলাকে সাইজ করে মুখে মুখে বলতে পারি, এইটা আমরা শিখবো এখন। এইটার টেকনিকটা হচ্ছে, ফ্র্যাকশনের হর গুলাকে পূর্ণ সংখ্যা মানে লসাগু করতে হয়। তাহলে 4-3-2 এর লসাগু হচ্ছে 12, মানে 2, এখানে তো প্রশ্নে 2 নাই, এই প্রশ্নটা সমাধান করি। তাহলে 4 আর 3-এর লসাগু হচ্ছে 12। মনে করি এই শরীফ মিয়ার জমি আছে 12 বিঘা, 12 শতক, বা যেটাই মনে করে 12 একক। খেয়াল রাখবেন, তাহলে সুবিধা কি?
ওনার জমি 4/1 পাট, তাহলে এই যে 12/4 মানে 3 বিঘা মনে করেন। হ্যাঁ, বুঝতেছেন কিনা বলেন, আবার মাথা গরম করেন না। 4/1 3/1 আছে না, এইখান থেকে আমরা হর গুলাকে লসাগু বানায় 12 বিঘা ধরলাম। তাহলে 12 বিঘা 4/1 মানে 3 বিঘা, আর 12 বিঘা 3/1 মানে 4 বিঘা। এই 3 বিঘা আর 4 বিঘা গেল কি, এটাতে হচ্ছে পাট আর এইটাতে হচ্ছে সে ধান লাগাইছে। ওকে, সমস্যা নাই। অবশিষ্ট জমিতে গম চাষ করলেন। তিনি তার মোট জমির কত অংশ গম চাষ করলেন? মোট জমি হচ্ছে 12, গম চাষ করছে কত? 3 বিঘা আর 4 বিঘা বাদ দিলে আর থাকে কয় বিঘা? 5 বিঘা। এই যে পূর্ণ সংখ্যা হওয়ার কারণে কিন্তু আপনি মুখোমুখি করতে পারতেছেন, কিন্তু আপনার যখন ফ্র্যাকশন লাগাই দিতাম, আপনি ফ্র্যাকশনের যোগ ফ্র্যাকশনের বিয়োগ করতে অনেক সময় লাগাবেন। তো এই জন্য এমসিকিউ পরীক্ষায় সব থেকে দ্রুত করার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের টেকনিক হচ্ছে এলসিএম টেকনিক। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আপনারা বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি করে দেখবেন, ইন্ডিয়ান বা আমেরিকান ওই প্রশ্নগুলা এলসিএম টেকনিক মানে হরের লসাগু ধরে করা আছে। তাহলে 12/5 12/5 কোথায় পাইলাম বলেন? এখন যদি আপনাকে ক্লাস 5 এর বাচ্চার স্টাইলে করাই, তাহলে এই অঙ্কটা কিরকম হবে জানেন? 1 মাইনাস 4/1 প্লাস 3/1, এইখান থেকে আসবে আপনার 1, এইখানে ক্যালকুলেশন করলে আসবে 12/7, তাহলে এইখান থেকে 12/5। না, আমি যদি একটু স্কিপ করে করে করলাম, মানে আপনার এটা লিখতে সময় লাগবে একটু। হ্যাঁ, আচ্ছা, 4 আর 3 লসাগু 12, এখানে 3 এখানে 4, তাই না? 4 আর 3 যোগ করলে 7, 12/7 1 ভাগ থেকে 12/7 গেলে থাকে আর 12/5। তাহলে 29 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 12/5। তাহলে লসাগুর টেকনিকটা দ্রুত করতে পারবেন তো নাকি? আচ্ছা, এটা মাথায় রাখবেন, অনেক অঙ্কে আমি দেখাই দেবো, কাজে লাগবে। 4টি 1 টাকার নোট এবং 8টি 2 টাকার নোট একত্রে 8টি 5 টাকার নোটের কত অংশ? যখন এইভাবে অংশ বানান করতে বলে, তখন একটা ফ্র্যাকশন বানাইতে হয়। ফ্র্যাকশন বানাইতে গেলে এই ভগ্নাংশ একটা কিভাবে তৈরি হয়? হর আর লব। এখানে বলতেছে কত অংশ, অংশ মানে হচ্ছে ফ্র্যাকশন। তাহলে এখানে 4টি 1 টাকার নোট এবং 8টি 2 টাকার নোট একত্রে, তাহলে এই পর্যন্ত একটা অংশ। 8টি 5 টাকার নোটের, এই দেখেন ভগ্নাংশের ক্ষেত্রে যখন র এর থাকবে এইটা নিচে বসবে। তাহলে এখানে আমাদের হর হচ্ছে এই 8টি 5 টাকার নোট, তাহলে 8টি 5 টাকার নোট। আর আমাদের লব কি? লব হচ্ছে 4টি 1 টাকার নোট প্লাস 8টি 2 টাকার নোট। এটা মোটামুটি সবাই পারবে, কিন্তু আমরা কনসেপ্টটা ডেভেলপ করে নিলাম। 5 8 40, 4 কে 4, 8 2 16 আর 4 20, কাটাকাটি করলে হাফ অংশ। তাহলে এই 30 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে হাফ অংশ। আচ্ছা, 31 নম্বর কি বলছে? একটা ভগ্নাংশের লব ও হরের পার্থক্য 1 এবং সমষ্টি 7, ভগ্নাংশটি কত? দেখেন এইখানে কিন্তু খ এবং ঘ দুইটা ভগ্নাংশ দেওয়া আছে। অপশন টেস্ট করি নরমালি আমরা এই অঙ্কগুলো করি। 4 আর 3 যোগ করলে 7 হয়, 4 থেকে 3 বাদ দিলে 1 হয়। এখানেও 4 আর 3 যোগ করলে 7 হয়, 4 থেকে 3 বাদ দিলে 1 হয়। তাহলে এই কথাই তো বলছে যে পার্থক্য 1, সমষ্টি 7। তাহলে এখন এটা আনসার দিব না এটা আনসার দিব? ঝামেলা না? আচ্ছা, এই ঝামেলা সমাধানের টেকনিক হচ্ছে যে দেখেন, যে যদি বলে পিতা পুত্রের বয়সের ব্যবধান 5 বছর, মানে 50 বছর বা 30 বছর মনে করেন। হ্যাঁ, তার মানে কিন্তু এই ব্যবধান যখন যার নাম আগে বলবে সে কিন্তু বড়। তো এইখানে যখন বলতেছে লব ও হরের পার্থক্য 1, তার মানে কি? তার মানে লব মাইনাস হর সমান সমান 1। তার মানে হচ্ছে লব ইজ গ্রেটার দেন হর। এইখানে যদি বলতো হর আর লবের পার্থক্য, তাহলে কিন্তু হর বড় মনে করতো। তো যেহেতু লব ইজ গ্রেটার দেন হর, তাহলে এই প্রশ্নের অপশনের মধ্যে দেখতে হবে লব বড় আছে কোথায়? খ নম্বর অপশনে আছে। এই জন্য 31 নম্বর হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে মেইন পার্থক্যটা কোথায়? ওইটা অ্যান্সার না হয়ে এটা কেন অ্যান্সার হলো? কারণ এইখানে বলছে লব ও হরের পার্থক্য, তার মানে লব মাইনাস হর, তার মানে লবটা বড়। ঠিক আছে, তাহলে 31 নম্বরের অ্যান্সার হচ্ছে খ। ওকে, 32 নম্বরটাও একই অঙ্ক। 33 নম্বর হচ্ছে 1 ঘন্টা 20 মিনিট 4 ঘন্টার কত অংশ? এই প্রশ্নটা দেখেন, 1 ঘন্টা 20 মিনিট 4 ঘন্টার কত অংশ? 1 ঘন্টা 20 মিনিট মানে হচ্ছে 60 প্লাস 20 সমান সমান 80 মিনিট, আর 4 ঘন্টা মানে হচ্ছে 240 মিনিট। কাটাকাটি গুলো হচ্ছে 3/1 অংশ। এই যে ফ্র্যাকশন সাজানোর সময় হর কোনটা আর লব কোনটা এটা ঠিক রাখতে পারলেই সব সহজে হয়ে যাবে। তাহলে 34 নম্বর প্রশ্নটা দেখেন, এই কয়েকদিন আগে 48তম বিসিএস প্রিলিতে আসছে। এটা করে দেন তো।
34 নম্বর আমরা করে দেন, আর একটা অঙ্ক করে আমরা আজকে ক্লাসটা ক্লোজ করে দিব ইনশাআল্লাহ। তাহলে এখানে হচ্ছে যে 2 ঘন্টা 40 মিনিট মানে হচ্ছে 120 মিনিট প্লাস 40 মিনিট সমান সমান 160 মিনিট, আর 6 ঘন্টা মানে হচ্ছে 6 গুণন 60 মিনিট সমান সমান 360 মিনিট। শূন্য শূন্য কাটা, 4 দিয়ে কাটলে 4 লং 36, 4 চোখ 16, তার মানে 9 ভাগের 4 ভাগ। 34 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ। ঠিক আছে, লাস্ট ওয়ান আজকের প্রশ্নের ভগ্নাংশ বানানোর প্রশ্ন। এক ব্যক্তির জুলাই মাসের আয় তার বাকি 11 মাসের আয়ের সমান। তাহলে ধরেন জুলাই মাসে মানে বাকি 11 মাস তো কম ইনকাম করে, ঠিক আছে, তাহলে অন্য এক মাসের আয় সমান সমান এক্স টাকা। তাহলে অন্য 11 মাসের আয় সমান সমান 11x টাকা। অতএব জুলাই মাসের আয় সমান সমান এই 11x টাকা। এটা কেন দেখেন যে এক ব্যক্তির জুলাই মাসের আয়টা তার বাকি 11 মাসের আয়ের সমান। তাহলে বাকি 11 মাসে যত টাকা আয় করে জুলাই মাসে তত টাকা আয় করে। তাহলে মোট কত হচ্ছে? মোট হচ্ছে 11x প্লাস 11x সমান সমান 22x। এখন আসি এই 11x প্লাস 11x সমান সমান 22x, এইখান থেকে ফ্র্যাকশন বানাইতে হবে তো, তাই না? কি বলছে? তার ফ্র্যাকশন বানানোর সময় দেখবেন যে কোনটা নিচে বসে, হর কোনটা আর লব কোনটা, প্রশ্নের ভাষা অনুযায়ী সাজা দিতে হবে। তার জুলাই মাসের আয়, তাহলে জুলাই মাসের আয়টা সারা বছরের আয়ের, এই যে সারা বছরের আয়ের সাথে র আছে, তাহলে এইখানে হবে সারা বছর, আর এইখানে হবে জুলাই। তাহলে সারা বছরে কত আয়? সারা বছরে আয় হচ্ছে এই যে 11x মিলে 22x। আর জুলাই মাসের আয় কত? জুলাই মাসের আয় হচ্ছে 11x। x কাটা 11 দুগুণা 22 কাটলে হচ্ছে হাফ, হাফ অংশ হচ্ছে আনসার। এতগুলো লেখা লিখলাম, এতগুলো কথা বললাম, এত সুন্দর করে বোঝাইলাম, দেখি কি এত কিছু পরীক্ষার হলে লিখবেন? না, পরীক্ষার হলে কোনো কিছুই লিখবো না, একেবারে খাতা কোনো ছেড়ে দিব। ছেড়ে দিয়ে হচ্ছে 11 মাসে 11 টাকা আয়, জুলাই মাসে 11 টাকা আয়, তাহলে 11 করে 22 টাকা। তাহলে 22 টাকার মধ্যে অর্ধেক হচ্ছে জুলাই মাসে আয় করে, তাহলে সারা বছরের অর্ধেক হবে অ্যান্সার। মানে বুঝে গেলে মুখে মুখে পারা যাবে, বুঝছেন? তাহলে আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ আগামী ক্লাসে বাকি অঙ্কগুলো ক্লিয়ার করব, আর আপনারা এই ভগ্নাংশের লব হরের সমাধানগুলো বাড়ি করেন। ঠিক আছে, আগামী শুক্রবার আপনাদের পরীক্ষা হবে, পরীক্ষা শেষে ক্লাসও হবে। ঠিক আছে, পরীক্ষা হবে লসাগু গসাগু টপিকের উপর। আর আপনাদের গ্রুপে কিন্তু পোস্ট দেওয়া অ্যালাউ আছে, হ্যাঁ, আপনারা পোস্ট দিবেন যে কোনো সমস্যা হলে বা সিরিয়াস কোনো ইস্যু হলে। আর সর্বশেষ পোস্টের কমেন্ট করবেন যদি কোনো কিছু বলতে চান বা লিখতে চান। ঠিক আছে, যেহেতু মেসেঞ্জার গ্রুপ খোলা যাচ্ছে না। ওকে, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।